তাহলে প্রাইমারি টেট ইন্টারভিউর প্রস্তুতিতে প্রথম একটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবে, পড়াশোনা করার বেশি প্রয়োজন নেই। কেন? কারণ এরকমভাবে দেখো লজিকটা, তুমি কি জানো না জানো সেটা তুমি অলরেডি দেখিয়ে দিয়েছো রিটেন পরীক্ষাতে। এইবার যেটা হবে সেটা হচ্ছে, শব্দটা হচ্ছে ইন্টারভিউ। যদিও এটাকে বাংলায় বলে সাক্ষাৎকার পদ্ধতি, কিন্তু এর যদি আমি ভেতরের অর্থ ধরি তাহলে ইন্টারভিউ। আর একটা পদ্ধতি আছে অন্তর্দর্শন বলে না, ওই রকম। ওখানে যারা বসে থাকবেন বোর্ড মেম্বাররা, তারা এটা দেখার চেষ্টা করবেন তুমি ব্যক্তিটা কেমন, তুমি এই পোস্টের জন্য যোগ্য কি যোগ্য নও, সেটাই ওনারা দেখবেন। ওনারা দেখে সেটার বিচার করবেন, সেই বিচারটা রিফ্লেক্ট হবে নাম্বারে। তো সেই জন্য এখন যেটা হয় দেখবে যে ইন্টারভিউর প্রস্তুতি যেই হবে, গুচ্ছের বই বিক্রি হতে শুরু করবে। ঠিক আছে, বেশ কিছু সংস্থা যারা পাবলিশার তারা ব্যবসা করবে, তারা ব্যবসার উদ্দেশ্য নিয়ে প্রচুর বই বিক্রি করবে, বা সেই বইগুলোতে প্রচুর তথ্য থাকবে, জেলা সম্পর্কে তথ্য, রাজ্য সম্পর্কে তথ্য, গুচ্ছের কারেন্ট অ্যাফেয়ার্স, হ্যান ইত্যাদি ইত্যাদি সব একসঙ্গে ভরে একটা ভলিউম বানাতে হবে। যে ভলিউম না হলে লোকে কিনবে না লোকে, তাই তো? এইবার সেইটা তারপর তোমরা গিয়ে কিনে আসবে। এবার ওইখানটায় থাকে কি, এক তো হচ্ছে যেগুলো জিকে, যেগুলো আছে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আছে, সেগুলো অহেতুক পড়া হয় আমাদের। যদি বলে ইন্টারভিউতে সিলেবাস কি হবে, আন্ডার দ্য সান যা কিছু হচ্ছে সবই সিলেবাস, যা খুশি তাই কোশ্চেন হতে পারে। বুঝতে পেরেছো? যা খুশি তাই কোশ্চেন হতে পারে। তো কিন্তু একটা বেসিক প্যাটার্ন মেনে চলে। কীরকম প্যাটার্ন মেনে চলে? হয়তো তোমাকে তুমি ঢোকার সঙ্গে সঙ্গে ওরা সবাই জানে যে এই সমস্ত যে ছেলেমেয়েরা যারা আছে তারা যথেষ্ট চাপ নিয়ে আসছে, এদের উপরে অনেক চাপ আছে, এতদিন পরীক্ষা হচ্ছে না, পরীক্ষার পর রেজাল্ট বেরোচ্ছে, নিয়োগ হচ্ছে না, আরও অন্যান্য অনেক থাকে, প্রত্যাশার চাপ ইত্যাদি বাড়তে থাকে। তো সেই জন্য ওনারা যথেষ্ট সহজ পরিস্থিতি তৈরি করেই রাখেন। যদি কেউ থাকে, কাউকে দেখে যদি মনে হয় যে অ্যাংজাইটি আছে, তাকে আগে সুন্দর শান্তভাবে বসান, বলে জল টল খাও, এমনি সাধারণ গল্প টল্প করে দিয়ে যখন তার স্বাভাবিক, তারা বুঝতে পারে যে হ্যাঁ স্বাভাবিক হয়েছে, তখন একটু প্রশ্ন টশ্ন জিজ্ঞেস করেন। ঠিক আছে? তো সেই জন্য ওখানটায় গিয়ে সাধারণভাবে এমনি নর্মাল হঠাৎ কারোর সঙ্গে দেখা হলে প্রথম কি সৌজন্যমূলক প্রশ্ন কি হবে, কি নাম? তুমি যখন নাম বলবে প্রথম ওখান থেকে প্রশ্ন হয়, হওয়ার সম্ভাবনা থাকে আপনার নামের অর্থ কি। ঠিক আছে? তাহলে নামের মিনিং, সেই নামের সঙ্গে যদি গুরুত্বপূর্ণ ব্যক্তি সমনামী যদি কেউ থাকে, নেমসেক বলে যেটা, ঠিক আছে, তাহলে সেই নেমসেক ব্যক্তি সম্পর্কে তথ্য হতে পারে। যেমন কেউ হয়তো বললো নাম প্রণব, তাহলে স্বাভাবিকভাবে প্রণব বললে প্রণব বাবু চলে আসবে, আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি, মুর্শিদাবাদের সাংসদ ছিলেন, বীরভূমে জন্ম, তাই না, অনেকগুলো জড়িয়ে আছে। তার মানে ওই রিলেটেড কতগুলো প্রশ্ন হতে পারে, ব্যাপারটা বোঝার চেষ্টা করো, তাই না? আমরা যখন কোনো কিছু কল্পনা যখন করি, তখন একটা তথ্য ধরে সেই তথ্যের সঙ্গে আর একটা তথ্য ধরে ধরে কল্পনার ডালপালা বিস্তার হয়, যেমন ওটা যে পদ্ধতিতে চলে সেই একই রকম পদ্ধতিতে ইন্টারভিউ বোর্ডেও একটার সঙ্গে একটা সূত্র খুঁজে 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 বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে। বুঝতে পারছি ব্যাপারটা? না না না, অত রেডি থাকে না। তো যে, হ্যাঁ ঠিক ঠিক, যে প্যাটার্ন মেনে চলে ওরা, সেটা হচ্ছে যে বেসিক যে কোশ্চেনগুলো, তোমার নাম কি, তাহলে নাম রিলেটেড যেগুলো হবে, নাম যখনই বলবে নামের তখন একটা অর্থ থেকে প্রশ্ন থাকবে। আচ্ছা, নামের সমনামী যদি কেউ থাকে, সেই সমনামী ব্যক্তি সম্পর্কে তোমাকে জানতে হবে। ঠিক আছে? আচ্ছা, আর কি হয় সাধারণত, তারপরে তোমাকে জিজ্ঞেস করবে যে বাড়িতে কে আছে, অনেক সময় এটা জিজ্ঞেস করে, বাড়িতে কে আছে, এটা দেখার চেষ্টা করে ওর কীরকম পরিবেশ থেকে এসছে। বাড়িতে অনেক সময় জিজ্ঞেস করতে পারে যে বাবা মা কি করেন, এরকম জিজ্ঞেস করতে পারে। তারপর জিজ্ঞেস করবে বর্তমানে আপনি কি করছেন। আচ্ছা, এইটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, বর্তমানে আপনি কি করছেন, এই কথাটা জিজ্ঞেস করলে তুমি যেটা করছো সঠিক সেটাই বলবে। অনেকে এরকমটা বলার চেষ্টা করে যে এমন কিছু একটা জিনিস বলবে যাতে সিম্প্যাথি গেইন হয়, কিন্তু সেটা পারবে না। বা অনেকে আছে এরকম যে এমন কিছু বলবে যেখান থেকে প্রশ্ন তৈরি না হতে পারে। যেমন হয়তো বলছে বর্তমানে কি করেন, সে বলছে যে স্যার আমি তো গার্ডেনিং করি, হবি। এবার
যাকে বলছে দেখা গেল তার বাড়িতে হয়তো গার্ডেনিংয়ের বিশাল, শহরের দিকে তো গার্ডেনিং প্রচুর চলে, রুফটপ গার্ডেনিং, তাকে হয়তো আচ্ছা গার্ডেনিং করেন, তাহলে বর্তমানে তো রুফটপ গার্ডেনিং খুব ভালো হচ্ছে। আচ্ছা হাইড্রোপনিক সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? এখন নতুন যে পদ্ধতি আসছে যেখানে মাটি ছাড়া চাষ, হ্যাঁ, কোকোপিট দিয়ে চাষ, তাহলে বুঝতে পারছো। তাহলে এবার তুমি যেটা করছো সঠিক সেটাই যদি বলো, তাহলে সেই সংক্রান্ত প্রশ্ন করলে তুমি তার সঠিক জবাব দিতে পারবে। এবার একদম তাই, কনফিডেন্স থাকবে। আর একটা জিনিস মনে রাখবে, সত্যি কথাটা সবসময় ভালো হয়, কারণ প্রথমে বেরোই। এই একটু আগে তাই তো ওটা নিয়ে আসছি, মানে এর আগে হয়েছিল আমার একটা ছাত্র, বর্তমানে রেলে চাকরি করছে যদিও, কিন্তু একবার একটা ইন্টারভিউ দিতে গেছিল একটা কলেজে। সেই কলেজের ইন্টারভিউতে ওকে এরকম জিজ্ঞেস করছিল কত দূর পড়াশোনা করেছো, তো সে বলেছিল যে স্যার এইচএস এর পর আর পড়াশোনা করার সুযোগ হয়নি। হ্যাঁ, তো স্বাভাবিক, তারা মানে নিডি ফ্যামিলি, কিন্তু সে গ্র্যাজুয়েশন করেছিল, হ্যাঁ, কিন্তু ওটা সে অসত্য বলেছিল, চেপে গেছিল। দিয়ে তারপরে কথা প্রসঙ্গে বলতে বলতে বলে ফেলেছে যে কলেজে পড়ার সময় ওর ভাই কি করে, ও কলেজে পড়ার সময় এটা বলে ফেলেছে, সঙ্গে সঙ্গে চেপে ধরেছে। তাহলে একটু আগে যে আপনি বললেন আপনার এইচএস এর পড়ার সুযোগ হয়নি, ও তখন বেকায়দায় পড়ে গেছে, ওটাকে ম্যানেজ করার চেষ্টা করছে, না স্যার আমি তখন ওপেন থেকে ভর্তি হয়েছিলাম যখন বাড়ি থেকে। কিন্তু এইগুলো বলতে গিয়ে ও যে সত্যকে গোপন করছে এটা বোঝা যাচ্ছে। এবং একটা জিনিস মনে রাখবে, মানুষ যখন মিথ্যে কথা বলে তখন বেশ কিছু বৈশিষ্ট্য আছে, শারীরিক বৈশিষ্ট্য, যেগুলো দেখে বোঝা যায় সে মিথ্যে কথা বলছে। ওখানে যারা বসে আছেন তারা অভিজ্ঞ, তারা সাইকোলজি বোঝেন, তারা শিক্ষকতা প্রফেশনের সঙ্গে যুক্ত, তারা মানুষকে দেখে বুঝতে পারে সত্যি বলছে না মিথ্যে বলছে, তাই না? তো সেই জন্য ওরা ধরেই ফেলবে মিথ্যে বলছে, এবং সেটা যদি ধরে ফেলে সেটা রিফ্লেকশন হবে নাম্বারে। তো সেই জন্য যা বলবে সত্যিটাই বলবে, তাহলে তোমাকে এক্সট্রা কিছু ক্যারি করতে হচ্ছে না, মনে রাখতে হচ্ছে না সেটাকে গোপন করার জন্য, তাই না? একদম সত্যিটা বলবে, সহজ সরল সত্যি যা হয়েছে তাই বলবে। আচ্ছা, আর একটা হচ্ছে তোমার ওই সত্যি বলার সঙ্গে সঙ্গে কোনো তথ্য গোপন না করার সঙ্গে সঙ্গে আমাদের মূল সমস্যা হয় ইন্টারভিউতে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে। একটু আগে বললাম ওই ছেলেটা রুডনেস প্রকাশ পেয়ে গেছিলো বলে তার নম্বর 3 কমে গেল। তো ওখানে মনে রাখবে যারা ওখানে বসে আছে তারা এইটা দেখবে যে তুমি আসলে কাজটার জন্য উপযুক্ত নাকি। এবার আমরা যেহেতু যে কাজটা করছি, আমরা তো প্রশাসনিক কোনো কর্তা ব্যক্তি নই। প্রশাসনিক কর্তা ব্যক্তি হলে আমার না হয় একটা স্ট্রং পার্সোনালিটি, একটা অ্যাটিটিউড ইত্যাদি থাকবে, কিন্তু যে প্রফেশনের জন্য তুমি যাচ্ছ, যে প্রফেশনের সঙ্গে কিন্তু মৃদুভাষী বা সদাহাস্যময়, তাই না, বা বিনয়ী, এই বিশেষণগুলো বেশি যুক্ত মনে হয়, সুটেবল মনে হয়। তো সেইটা যেন তোমার পার্সোনালিটিতে রিফ্লেক্ট হয়। যদি কারো ওখানে অহংটা প্রকাশ পায় বেশি, ঠিক আছে, অ্যাটিটিউডে যদি অহংটা প্রকাশ পায়, সেটা কিন্তু তোমাদের জন্য ভালো হবে না। ওনারা যারা বসে আছেন ওনারা, আচ্ছা তারপরে হচ্ছে তুমি কোন বিষয়ে পড়াশোনা করেছো, ঠিক আছে, তাহলে নাম হলো, নামের পর পরিবার থেকে প্রশ্ন হতে পারে, পরিবারের পর হচ্ছে বর্তমানে কি কাজ করছো, এখান থেকে প্রশ্ন হতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার পড়াশোনা। এইবার এই ক্ষেত্রে এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় পড়াশোনার ক্ষেত্রে। এই জায়গাটা গিয়ে লোকে আবার অনেক কিছু তথ্য গোপন করার চেষ্টা করে, কারণ এটা একটা আমাদের মধ্যে ধারণা আছে যে এইচএস যোগ্যতা বা পাস গ্রাজুয়েট যোগ্যতা বলছে, তো তাহলে আমি যদি মাস্টার ডিগ্রি করে রাখি কি আমার যদি পিএইচডি করা থাকে, সেগুলো আমি ফর্ম ফিল আপের সময় দেবো না, কারণ দিলে তারা মনে করবে যে একজন যোগ্য ক্যান্ডিডেট বঞ্চিত হবে। এই ধারণাগুলো বর্তমানে আর প্রযোজ্য নেই, কারণ আমরা যে সমাজে বসবাস করি ওনারাও জানেন ভালো করে যে সরকারি চাকরিতে ডোমের জন্য অ্যাপ্লাই করছে পিএইচডি ডাক্তার, মানে পিএইচডি ইঞ্জিনিয়ার এরকম অ্যাপ্লাই করছে, তাই না? তো সেই জন্য ওইটা নিয়ে ভাবনা চিন্তার কোনো প্রয়োজন নেই। পড়াশোনার ক্ষেত্রে এইচএসের পরে স্নাতকোত্তর অনেকেই করেছে, যেটা করেছো বিন্দাস বলবে, বরং ওদের মনে হবে না এবার তাহলে আমাদের মানে যত দিন যাচ্ছে আমাদের বর্তমানে শিক্ষকদের যোগ্যতা মান অনেক ভালো হচ্ছে, তাই না? এইচএস যোগ্যতায় যে ধরো এইচএস অবধি পড়াশোনা করেছে, আর কেউ যদি প্রফেশনাল কোর্স করে কি পিএইচডি করে, তার মানে সে অনেকটা বেশি জেনেছে জগৎ, সে আরও বেশি জানাতে পারবে ছাত্রছাত্রীদেরকে।
তো সেই জন্য এটাকে অতিরিক্ত যোগ্যতা হিসাবেই ধরবে, তুমি যতটা পড়েছো ততটাই জানাবে। এবার ওটা অনেকে জানাতে চায় না এই কারণে, কারণ ওখান থেকে প্রশ্ন হবেই। বুঝতে পেরেছো? তুমি কি বিষয় নিয়ে পড়াশোনা করেছো সেখান থেকে প্রশ্ন হবেই, এটা ধরে রাখতে হবে। যদি সেখান থেকে প্রশ্ন হওয়ার পর না বলতে পারো তাহলে সেটা ডিমেরিটস। কিন্তু তুমি এটাও বলতে পারো যে স্যার, মানে অনেকের ক্ষেত্রে হয় যেটা আমরা যেরকম পরিবার থেকে উঠে আসছি, আমার যেটা ভালো লাগে আমি সেই বিষয় নিয়ে পড়তেই পাইনি, তাই না? এটা নিয়ে তো সেই কবিতাটা তো তোমরা জানোই, বিখ্যাত কবিতা, অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল। হ্যাঁ, তো সেইখানে একটা যে ছেলেটার গল্প আছে, সে আমাদের এখানে দেখেছি তাই, মানে অনেক ক্ষেত্রে প্যারেন্টিং খুব টক্সিক প্যারেন্টিং হয়। তারা নির্ধারিত করে দেয় যে সায়েন্স নিয়েই পড়তে হবে কি কমার্স নিয়ে পড়তে হবে, যদি আর্টসে পড়তে হবে তোমাকে ইংলিশই নিতে হবে, না হলে ভূগোল নাও, ওতে কেরিয়ার আছে। কারণ ওদেরকে কেউ না কেউ ওটা বলেছে বা তাদের মাথায় এরকম ঢুকেছে এবং তারা সন্তানের ভালো কামনার জন্য ইত্যাদি ইত্যাদি বিষয়টা তারা চাপিয়ে দিচ্ছে। অধিকাংশই কেউ জিজ্ঞেস করছে না পড়তে ভালো কোনটা লাগে। কিন্তু এখন যখন তোমরা সবাই ধরো বেকায়দায় পড়ে আছো, এখন কিন্তু সবাই বলবে, সব পেরেন্টরা বলবে তোর ভালোর জন্যই তো করেছিলাম, যদি না হয় তো কি করব, তাই না? তো এইরকম একটা ডুয়ালিটি থাকেই, এটা আমরা দেখেছি এরকম অনেক ক্ষেত্রে। যদি কোনো ছেলে বা মেয়ে সে যদি নিজে বিয়ে করার পর যদি কোনো গন্ডগোল হয়, তখন অধিকাংশ বাবা মা বলে যে দেখ এবার বোঝ, নিজে বিয়ে করেছিলিস তখন আমাদের কথা শুনলি না। আবার বাবা মা যদি বিয়ে দেয় তারপরে যদি কিছু গন্ডগোল হয় তখন বলবে কি করবি বল, কপাল, মানিয়ে নিতে হবে। তাহলে এই রকম একটা ডুয়ালিটি তো দেখছি। হ্যাঁ, তো সেই জন্য কিন্তু আমার জীবনটা যে আমার, এই বোধটাই তো থাকে না আমার ছোটবেলা থেকে, কারণ ওই বোধটা কেউ করিয়ে দেয়নি আমাকে, তাই না? তো সেই জন্য যাই হোক, তো ওটা যেহেতু আমরা এই পরিস্থিতির শিকার প্রায় অনেকেই, সেটা যদি সেরকম আসলেই হয় তাহলে বলবে যে স্যার আসলে যে পড়াশোনা, মানে আমি যে একাডেমিক যেটা করেছিলাম সেখানে আমার ইচ্ছে আমার জোরে খুব একটা খাটেনি। যদি আসলেই হয় তাহলে বলবে, বা বলবে যে এরকম হয়েছে, অনেকের ক্ষেত্রেই বাস্তবে যেটা হয়েছে, সে ডিএলএড করতে করতে বুঝতে পেরেছে যে হ্যাঁ আমার জন্য এটা সুটেবল। এটা আমার ক্ষেত্রে হয়েছে, ইঞ্জিনিয়ারিং করেছি 16 সালে শেষ করেছি, তারপর থেকে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা আমি দিইনি, আমি ম্যাক্সিমাম পরীক্ষা দিয়েছি কম্পিটিটিভের ভিতরে। এবার আমি 16 থেকে তো আমি ইঞ্জিনিয়ারিং থেকে পুরো রিটায়ার। এবার এই ক্ষেত্রে কি আছে? হ্যাঁ, ওটাই বলবে যে ইঞ্জিনিয়ারিং করার পর আর আমার ইঞ্জিনিয়ারিং বিষয়টা সম্পর্কে অত আগ্রহ ছিল না। জব প্রসপেক্টের জন্য হয়তো তখন করেছিলাম, কিন্তু বিষয়টা সম্পর্কে আগ্রহ ছিল না, সেই জন্য আমি থাকতেও পারিনি। জব প্রসপেক্ট মানে বা ওই জব কালচার, যেরকম জব কালচার, সেটাও প্রাইভেট জব হতোই আর কি, কিন্তু সেটাতেও মানে দম বন্ধ লাগছিল। এবার আমি একটা গেছিলাম, তো আমাকে তুমি কেন প্রাইভেট জব করোনি? তুমি তো করতেই পারতে, এখন তো প্রাইভেট জবে অনেক বেশি টাকা পাচ্ছ, তুমি কেন প্রাইভেট জবের দিকে যাওনি, কেন সরকারি জবের দিকে আসছো? কারণ দুটোর তো একটা সিচুয়েশন থাকে। প্রাইভেট জবে তুমি কেন এখানে টাকা পয়সা আছে বলে কিছু সরকারের দিকে যাচ্ছ, প্রাইভেটে তো অনেক বেশি টাকা সরকার, কেন প্রাইভেটে যাও? এটার ক্ষেত্রে উত্তর হচ্ছে, মানে উত্তর যেটা আমার মনে হয়, আমাকে বলো তুমি যদি তখন শুরু করতে এখন অনেক উন্নতি হতো। হ্যাঁ, তার সত্ত্বেও তুমি কেন যাও? এই ক্ষেত্রে তোমাদের বলি একটা ইঞ্জিনিয়ারের গল্প, যে আমাদের মুর্শিদাবাদের বিখ্যাত ব্যক্তির লিস্টে যার নাম আছে, সেই ব্যক্তিটার নাম হচ্ছে সত্যরূপ সিদ্ধান্ত। তিনি বহরমপুর ইন্দ্রপ্রস্থতেই তার বাড়ি ছিল। তিনি সম্ভবত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েছিলেন শিবপুর থেকে, দিয়ে তারপরে তিনি সাউথে চলে যান, ওখানে ইঞ্জিনিয়ার হিসাবে প্রাইভেটে চাকরি বাকরি করেন। আমাদের মফস্বলের ছেলেরা, মফস্বল বা গ্রাম এই সমস্ত অঞ্চলের ছেলেরা, এরা অনেকে ভালো ভালো চাকরিতে বাইরে চলে যায়, শহরে থাকে। শহরে গেলে বুঝতে পারবে শহরে প্রাচুর্য বেশি আছে, স্বাচ্ছন্দ্য বেশি আছে, কিন্তু নেই যেটা, সেটা হচ্ছে জীবন। এইবার আমরা একটা কথা দেখেছি, একটা শব্দ মেট, MATE, মেট। এই মেটের আগে যদি ক্লাস লাগিয়ে দেয় তাহলে ক্লাসমেট, তাই তো, সাথী। এই মেট অনেক ধরনের শব্দ হতে পারে।
তো এই রকম এখান থেকেই এবার ক্লাসমেট, আমাদের এখানে ক্লাসমেট দেখো আমাদের বন্ধুত্ব গলায় গলায় বন্ধুত্ব। শহরের দিকে যদি চলে যাও ওখানে বন্ধুত্ব থেকে বুলিং বেশি হয়, বন্ধুর মধ্যে ওখানে আলাদা আলাদা লবি হয় প্রচুর, এবং একটু শক্তিশালী যারা শারীরিক দিক থেকে সম্পদের দিক থেকে, তারা দুর্বল যারা আছে তাদেরকে প্রচুর অত্যাচার করে, বুলিং করে, ঠিক আছে। এবং এটা যত বেশি শহরে যাবে তত বেশি এই দৈন্যগুলো প্রকট হয়, সেখানে কোনো রকমে মানিয়ে নিতে হয়। এইবার এইটা তোমরা রিয়ালাইজ করতে পারবে যারা মফস্বল থেকে বা গ্রাম থেকে শহরে পড়াশোনা করতে গেছে বা চাকরি করতে গেছে, তারা এই পার্থক্যটা অনেক ভালোভাবে বুঝতে পারে। এবং সেখানে প্রাইভেটের চাকরি করতে গেলে ওখানে ওয়ার্ক কালচার যেরকম, সেখানে প্রচুর ভয়ানক পরিমাণে অফিস পলিটিক্স হয়। ওরা কেউ মেট না, সবাই যেন এনিমি। এই এত কিছু মানিয়ে নেওয়া সবারই পক্ষে সম্ভব হয় না। তার মনে হয় আমি অনেক কিছু স্যাক্রিফাইস করছি, যে স্যাক্রিফাইসগুলো শুধুমাত্র টাকা দিয়ে কম্পেনসেট করা যায় না, হয় না? তাই ওই শীর্ষেন্দু মুখোপাধ্যায় একটা গল্প আছে না, অসুখ, লোকটা খুব গরিব, ভয়ঙ্কর রকম গরিব মশাই, বুঝলেন, তার টাকা ছাড়া আর কিছু নেই। বাস্তবে তাই, যার শুধু টাকা আছে আর কিছু নেই, তার মতো গরিব পৃথিবীতে নেই। টাকা দিয়ে তুমি বিছানা কিনতে পারবে, ঘুম তো কিনতে পারো না, টাকা দিয়ে ভালোবাসা তো কিনা যায় না। ওই রকমই টাকা দিয়ে জীবন কেনা যায় না। যে জীবনটা আমরা এখানে খুব সুন্দর একটা সুস্থির জীবন পাই, গ্রামের মানুষ চট করে শহরে গিয়ে আমাদের দেখেছি অনেক ছাত্রছাত্রী আছে যারা ধরো কাজ হচ্ছে না বলে লেবার খাটতে চলে গেছে, ঠিক আছে, সে লেবার খাটতে চলে গেছে ওখানে, সে ওখানে গিয়ে হয়তো দৈনিক 700-800 টাকা উপার্জন হচ্ছে, কিন্তু কি যেন নাই জীবনে, কি যেন একটা নাই, ভয়ানক রকম একটা একটা শূন্য স্থান তার জীবন দখল করে আছে। হ্যাঁ, সেই একদম তাই, অন্তরাত্মা ভেতর থেকে কেমন যেন কেঁপে ওঠে, টাকা না থাক জীবনটা থাকে, এক্স্যাক্টলি এই ফিলিংটাই। তো ওখানে টাকা থাকতে পারে, প্রাচুর্য থাকতে পারে, স্বাচ্ছল্য থাকতে পারে, কিন্তু জীবনটাই নাই। এবার এটা তুমি নিজের মতন করে, এই যে ফিলোসফি যেটা আছে, এই ফিলোসফিটা তুমি নিজের মতন করে ভেবে একটা কনসেন্ট্রেট একটা শব্দ মানে অ্যান্সার তৈরি করবে, যেটা তোমার লাইফের সঙ্গে হয়েছে, তোমার একটা নিজস্ব ভাবনা চিন্তা আছে। এবং এটা সবারই সঙ্গেই হয়, বাইরে গেলে তার মনে হয় তার ভেতরে বাড়ি আসার জন্য হাঁকমাক করে। হ্যাঁ, এবং একটা জিনিস লক্ষ্য করে দেখবে যে যারা বড় হয়ে যায় তারা সারা জীবন কিন্তু তাদের মনে থাকে ছেলেবেলাটা, তাই না? ছেলেবেলাটা কেন বলে মনে থাকে বলো তো আমাদের? আমরা যখন ছোটবেলায় যখন ধরো বোঁদে খেয়েছি, সেই বোঁদেতে লাল সবুজ যে বোঁদেগুলো যেন সেগুলো বেশি স্বাদ ছিল, টেস্টি ছিল, এরকম মনে হতো। এবার সেইটা ধরো মারামারি করে কারো কাছ থেকে লাল রঙের বোঁদে কেড়ে খেয়ে নিয়েছি, সেইটা আমার মনে আছে অহেতুক। বা আমি ছোটবেলায় হয়তো রান্নাবাটি খেলছিলাম, পাতা কুচি কুচি করে লুচি বানিয়েছি, হ্যাঁ, ইট পাট এগুলো তুলে নিয়ে এসে আমি তরকারি বানিয়েছি, সেগুলো আমার অহেতুক মনে আছে, কিন্তু সেই সময় যা কিছু পড়েছে আমি ভুলে গেছি। হয় না? সবারই সঙ্গে হয় এরকম। কেন? কারণ আমি সেই সময় যে কাজটা করেছি সেটা স্বতঃস্ফূর্তভাবে আনন্দের সঙ্গে করেছি বলে মনে আছে। আর আমি পড়াটা আমি স্বতঃস্ফূর্ত আনন্দের সঙ্গে করিনি, আমাকে করতে হয়েছে, জবরদস্তি ঠুঁসে না পড়লে লাইফ হবে না বলে পড়িয়েছে, সেগুলো পড়েছি, ভুলে গেছি, সবটা মনে নেই। আনন্দের সঙ্গে পড়া, এবং এই কথাটাই কিন্তু বারবার বলার চেষ্টা করছে, এই মেসেজটাই দেওয়ার চেষ্টা করছে। বাচ্চারা যেটা পড়বে আনন্দের সঙ্গে পড়বে, যত পড়ার দরকার, মানে এই যে বলে না এই 4 বছর বয়স থেকে লেখা শুরু করা, হ্যান ত্যান, প্রয়োজনই পড়ে না। মানে তুমি লক্ষ্য করে দেখবে যারা এখন বড় বড় সরকারি চাকরি করছে, তাদের অনেকের সঙ্গে কথাবার্তা বলে দেখবে, তারা অনেকে হয়তো সিরিয়াস হয়েছে 8-9-এ পড়ার পর, সিরিয়াস হয়েছে, নিজে থেকে বুঝতে শিখেছে যখন, নিজে থেকে সিরিয়াস হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমরা বুঝতে পারিনি, নিজে থেকে যখন সিরিয়াস হয়েছে তখন মনে হয়েছে যে হ্যাঁ, তখন আসল পড়াটা হয়েছে। হ্যাঁ, তাহলে 8-এ ফেল করেছে, এখন গ্রুপ এ লেভেলের অফিসার, তাহলে বুঝতে পারছো, বুঝতে পেরেছে। রিয়ালাইজেশনটা নিজের দরকার, চাপিয়ে দিলে হয় না। চাপিয়ে দিলে যখন বাবা মা বকাবকি করছে, ও জানে ওটা ওর কাজ না, ও জানে ওটা বাবা মার কাজ, আমি পড়ে বাবা মাকে উদ্ধার করে দিচ্ছি।
বুঝতে পারছো? তাহলে ওর রিয়ালাইজেশনটা যখন হবে, রিয়ালাইজেশনটা কখন হবে? ও যে পড়াশোনাটা করছে, এনসিএফ যেটা বলছে, যে পড়াশোনাটা হচ্ছে সেটার সঙ্গে বাস্তব জগতের মিল খুঁজে পাবে। মিল যখন খুঁজে পাবে তখন তার মনে হবে আচ্ছা তাহলে বাস্তব জগৎকে আরও জানার জন্য তো পড়ার আমার দরকার আছে। এইটা রিয়ালাইজেশন যখন হবে তখন ও নিজে নিজেই পড়বে। আর যদি না হয় সারা জীবনে হবে না। আর ওটা যত চাপিয়ে দেওয়া হবে তত ভুল করা হবে। আর সেই ভুলটা প্রজন্মের পর প্রজন্ম ধরে হয়ে আসছে। রুশো বলার চেষ্টা করছেন, আমরা শুনিনি, ঋণাত্মক শিক্ষা বলে দিয়েছি। রবীন্দ্রনাথ বলেছেন, শুধু বিশ্বভারতীতে আটকে আছে তার পদ্ধতি, আর কোথাও অ্যাকসেপ্ট হয়নি। বুঝতে পারছো? বরং আমরা ওয়াইডলি অ্যাকসেপ্ট করি কি, যেখানে মাসে মাসে প্রচুর হাজার টাকা ফিস দিয়ে একটা প্রাইভেট স্কুল হবে, যেখানে জবরদস্তি চাপ হবে, সেগুলো আমরা ওয়াইডলি অ্যাকসেপ্ট করি। তাই এইবার এইটা ছাড়া আর কি প্রশ্ন হয়, মানে এমনি প্যাটার্ন বলছি, কোশ্চেনের প্যাটার্ন অনুযায়ী। প্যাটার্ন হচ্ছে বাড়ি কোথায়। তাহলে যখনই বাড়ি কোথায় জিজ্ঞেস করবে তখন এই বাড়ি কোথায় সঙ্গে প্রচুর কোশ্চেন তৈরি হচ্ছে, তাই না? কি কি কোশ্চেন তৈরি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বাড়ির এলাকা সম্পর্কিত, এই এলাকা সম্পর্কিত ইতিহাস, হ্যাঁ ভূগোল, হ্যাঁ ব্যক্তিত্ব, আর রাজনীতি বা প্রশাসন। এই কটা সম্ভাবনা তৈরি হয়। তুমি যখনই বলবে বাড়ি, আমাদের বিশেষ করে মুর্শিদাবাদ যদি হয়, মুর্শিদাবাদ তো ঐতিহাসিক জেলা, তাই তো? ইতিহাসের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত রাজধানী ছিল মুর্শিদাবাদ। তো সেই হিসাবে মুর্শিদাবাদ বললে ইতিহাস থেকে গুচ্ছের প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকে, মানে ওই ঐতিহাসিক স্থান সম্পর্কিত। এবার ঐতিহাসিক স্থান সম্পর্কিত কর্ণ সুবর্ণ মহিপাল, মানে হাজারদুয়ারি বাদেও, তাই না? চারিদিকে এরকম ইতিহাস ছড়িয়ে ছিটিয়ে আছে সেইগুলো। তারপরে হচ্ছে আমাদের এখানে যেমন ডাচ সিমিট্রি আছে, আর কোথাও নেই, তাই তো? তাহলে এই যে বিষয়গুলো আছে সেই রিলেটেড। বা তুমি হয়তো বললে তোমার বাড়ি কোথায়, যদি বলো এরকম হয়তো বললে আজিমগঞ্জ, আজিমগঞ্জের বলবে আপনার বাড়ির আশেপাশে দর্শনীয় স্থান কি কি আছে বলুন। এবার তুমি যখনই দর্শনীয় স্থান বলতে শুরু করবে সেখান থেকে প্রশ্ন হবে। তুমি হয়তো বললে ডাহাপাড়া ধাম, ডাহাপাড়া ধাম থেকে প্রশ্ন করলো। কি প্রশ্ন করলো? যা খুশি তাই হতে পারে। এটাকে ধাম কেন বলে? জগৎবন্ধু ধাম ধাম কেন বলে? ধাম আর কোথায় আছে? কোথায় আছে ধাম? আর ডাহাপাড়াতে ধাম আছে, নবদ্বীপে ধাম আছে, আর পুরীতে ধাম। এই তিনটেই ধাম বলে, আর তাছাড়া ধাম নেই। ঠিক আছে? হ্যাঁ, ধাম মানে কি? আমাদের জগৎ পৃথিবীটাকে ধরা ধাম বলে। ধাম মানে হচ্ছে যখন কোনো মানে যেখানে যে দেবতার বা যে বিখ্যাত ব্যক্তি যিনি এসেছিলেন, তিনি যে দেবতার পুজো করেছিলেন, অনুসারী করেছিলেন, সেই দেবতার মূর্তি সেখানে আছে এবং নিয়মিত ভোগ প্রসাদ হয়। ধাম মানে বাড়ির মতো। মন্দির যেগুলো আছে, বিভিন্ন ধরনের মন্দির আছে, মন্দিরে নিয়মিত ভোগ প্রসাদ হয় না। ধামে কিন্তু নিয়মিত ভোগ প্রসাদ হয়, এটাই পার্থক্য। ধাম মানে বাড়ি, মন্দির আসলে কি? মন্দির মানে হচ্ছে রিচার্জ হওয়ার জায়গা। আগেকার দিনে মন্দির এরকমটা ছিল যে তুমি লক্ষ্য করে দেখবে, তুমি যখনই কোনো স্থানে যাবে, তুমি যদি কবরস্থান, শ্মশান এগুলোতে যাও, এগুলোতে মানুষ গেলে শূন্যতা, রিক্ততা অনুভব করে, তাই না? ফিলোজফি এসে আক্রমণ করবে, কি আছে ভাই লাইফে, এই তো এত কিছু করে এলি, এই তো শেষ হয়ে গেল। ওই যে শূন্যতা বা রিক্ততা এসে আক্রমণ করে, ওই আক্রমণ মানুষ অনেক বেশিক্ষণ নিতে পারে না, তাই না? হয়তো মানে বন্ধুর কি আত্মীয়র তোমার দিয়ে খাটিয়া কাঁধে দিয়ে গেল, কি কারো পরিচিত জানাজাতে গেল, দিয়ে গিয়ে যখন ওই আক্রমণ হবে, তা বাড়ি এসে কিছুদিন পর যখন রান্না হবে বলবে যে দাও মাংসটা 2 পিস দাও, বেশি খেয়েইনি, কবে চলে যাবো তা ঠিক নেই। মানে ভেতরে ভেতরে ওই ইনসিকিউরিটিটা কাজ করছে, যেটা ও ভোগ দিয়ে আবার ঢাকার চেষ্টা করছে। তো এইরকম যেমন প্রত্যেকটা জায়গায়, হসপিটালে গেলে যেমন মন দুঃখ ভারাক্রান্ত হয়ে যায়, ওখানে ফ্রিকোয়েন্সি কম। তাহলে এই সমস্ত জায়গায়, যে সমস্ত জায়গায় ফ্রিকোয়েন্সি কম, তুমি সরকারি অফিসে যাবে সেখানেও ফ্রিকোয়েন্সি কম। তাহলে ফ্রিকোয়েন্সি বেশি কোন জায়গায় এগুলো আছে? শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রিকোয়েন্সি বেশি আছে, অনেক কিছু শেখা যায়,
মানে ক্লাস শেষ হওয়ার পর বেশ একটা চনমনে ভাব লাগে। আর কোথায় আছে? ধর্মীয় স্থানগুলোতে, ওখানে ফ্রিকোয়েন্সি অনেক বেশি, ওখানে শান্তিই পাওয়া যায়। ওখানে কেন শান্তি পাওয়া যায়? কারণ ওখানে মানুষ গিয়ে কেউ খুন ডাকাতি রাহাজানি এগুলোর কথা বলে না। মানুষ গিয়ে একটা হায়ার অল্টিটিউড, একটা উচ্চতম শক্তির কাছে নিজে সমর্পণ করে, এবং সেইটার একটা ভাইব তৈরি হয়ে থাকে সেই এলাকায়, তাই না? সে যখনই তুমি ওরকম একটা ধর্মীয় স্থানে ঢুকবে, ওই রকম একটা শান্তিতে তুমি, একটা শান্তির একটা ম্যাগনেটিক এনভায়রনমেন্ট আছে যার মধ্যে তুমি ঢুকছো, সেইটা তোমাকে ওরকমভাবে তোমাকে আবেশ করে দেবে, যে সেইটার জন্য তুমি রিচার্জ হয়ে যাবে। মানুষ এই জন্যই ধর্মীয় স্থানে বারবার ছুটে ছুটে যায়, রিচার্জ হওয়ার জন্য। বুঝতে পেরেছো? তুমি না জানতেই তোমার মনে হবে এখানে ভালো লাগছে। তো এরকম হায়ার অল্টিটিউড, তো ওই রিলেটেড যা কিছু আছে সেইগুলো আমাদেরকে জানতে হবে। আচ্ছা, এবার যখন ভূগোল বলা হচ্ছে, ভূগোল বললেই ভূমিরূপ, এইগুলো সম্পর্কে, নদী, ঠিক আছে, এইটা, হ্যাঁ, তারপর কৃষি। এবার যদি ভূমিরূপ বলো, তাহলে ভূমিরূপ বললে ধরো রাঢ় আর হচ্ছে বাগড়ি। এবার সমভূমি যদি চলে আসে তাহলে বরেন্দ্র, তারপরে নবীন প্রবীণ, কোথাকার মাটি কীরকম আছে সেইগুলো ডিটেলসে পড়া, নদী কি কি আছে, নদীগুলো কোন দিকে যাচ্ছে, তারপরে নষ্ট হয়ে যাওয়া কোনো নদী ফদী আছে কিনা, সেখান থেকে প্রশ্ন হতে পারে তাহলে এই নদীগুলো সংস্কার করা যেতে পারে কিনা, কি কি ভাবনা চিন্তা, বুঝতে পারছো, এই রিলেটেড বিভিন্ন ধরনের। আচ্ছা, তাহলে আপনাদের ওখানে কোনো প্রশাসনের তরফ থেকে কোনো দায়িত্ব ফায়িত্ব নেওয়া হয়েছে কি, বা কোনো এনজিও কি নদী নিয়ে কাজ করছে? এবার ভূগোল যখনই আসবে, ভূগোল থেকে পরিবেশ চলে আসতে পারে, সঙ্গে রিলেটেড আছে, তাহলে ওই সংক্রান্ত একাধিক প্রশ্ন তৈরি হতে পারে, যেগুলোর সঙ্গে আমাদের প্রিপারেশন নিয়ে থাকতে হবে। ঠিক আছে, মানে আমাদের প্রিপারেশনটা এইভাবে হবে, হ্যাঁ, আগামীতে এইভাবে এগোবো। তারপর ব্যক্তিত্ব যখনই বলা হবে, তাহলে আমাদের আশেপাশে, যেমন তুমি যদি বলো আজিমগঞ্জ, এখন যদি বলো, স্বাভাবিকভাবেই অরিজিৎ সিং এর নাম উঠে আসবে। তাহলে অরিজিৎ সিং এর সঙ্গে সঙ্গে আর বিখ্যাত ব্যক্তি আমাদের এখানে জন্মেছিলেন গানেরই ক্ষেত্রে, শ্রেয়া ঘোষাল বহরমপুরে, ঠিক আছে, এরকম আরও অনেক ব্যক্তিত্ব আছে, আমরা সেগুলো পরে আলোচনা করব। মহাশ্বেতা দেবী মুর্শিদাবাদের সঙ্গে জড়িত, মহাশ্বেতা দেবী বললেই তার সঙ্গে বিজন ভট্টাচার্য, নবরণ ভট্টাচার্য চলে আসবে, মনীষ ঘটক চলে আসবে, ঋত্বিক ঘটক চলে আসবে, তাহলে একটা বিশাল বড় ফ্যামিলি আছে ওখানে, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী চলে আসবে। তাহলে এরকম মুর্শিদাবাদে অনেক বিখ্যাত ব্যক্তি আছে, মুর্শিদাবাদে এসছেন একে একে ধাপে ধাপে। তোমার নেতাজি এসেছিলেন অন্তর্ধানের আগে, এবং জিয়াগঞ্জে ছিলেনও তিনি একদিন, হ্যাঁ, এবং সেই নেতাজি স্নেহধন্য পরিবার ওখানে দীর্ঘদিন কংগ্রেসের বড় নেতা হয়েছিল, হ্যাঁ। তো সেই রকমভাবে তোমার বঙ্কিমচন্দ্র আমাদের এখানে জেলা শাসক ছিলেন, লালগোলাতে বসে তিনি আনন্দমঠ উপন্যাস লিখেছিলেন। তো এরকম অনেক আছে। বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায় আজিমগঞ্জ এজি হসপিটালে ডাক্তারি করেছেন, এখানে ডাক্তারি থাকা অবস্থায় তিনি একাধিক গল্প লিখেছেন, যার জন্য একটা বাস মাঝে এখান থেকে চলতো বনফুল নামে, ঠিক আছে। লালন ফকির মুর্শিদাবাদে এসেছিলেন, অজ্ঞান হয়ে পড়েছিলেন, মৃত ব্যক্তি ভেবেছিল, বহরমপুরের একটা মহিলা তাকে তুলে নিয়ে গিয়ে প্রাণে বাঁচিয়েছিল, তারপর থেকে সে লালন ফকির হয়েছিল। তো এই রকম অনেক অজানা ইতিহাস আছে, যেগুলো আমরা গল্প আকারে শুনে পড়ে মনে রাখবো, জেনে রাখবো। কেন জেনে রাখবো? এই ধরনের কোনো একটা অজানা ইতিহাস যদি তোমার মানে প্রসঙ্গক্রমে তোমাকে হয়তো জিজ্ঞেস করলো, তুমি যদি এটা বলে দাও, ওনারা দারুণ খুশি হয়ে যান। দারুণ খুশি হয়ে যান এই কারণে যে না, ছেলেটা কিন্তু জানে, মানে এই যেটা সে সবাই ইতিহাস তো সেটুকুই পড়ে যেটুকু বইয়ে লেখা থাকে, কিন্তু নিজের এলাকা সম্পর্কে কতটা ওয়াকিবহাল। যখন তুমি নিজের এলাকা সম্পর্কে ওয়াকিবহাল হবে, তবেই তুমি নিজের এলাকার ভালোর কথা ভাবছো, তাই না? তাহলে তখন তুমি ওই অতটা নিজের এলাকা ভাবছো, এখানকার যারা যে সমস্ত ছাত্রছাত্রী আছে তাদের উন্নতির কথা ভাবছো, তখন তুমি নিবেদিত প্রাণ হবে শিক্ষকতায়। তো সেইটার একটা যোগসূত্র ওরা খুঁজে পান বলে তখন ওদের এই ভালো লাগাটা বেশি কাজ করে। তো এইগুলো আমাদেরকে একদম সুন্দরভাবে জেনে যেতে হবে। আচ্ছা, তারপরে রাজনীতি প্রশাসন বলতে এখান থেকে কোনো ব্যক্তি যদি রাজনীতিতে যান, তিনি যদি ব্যক্তিত্ব হয়ে যান সেইটা, বা এখানে স্থানীয় প্রশাসনের পদে কে আছে সেইটা সম্পর্কে আমি ওয়াকিবহাল কিনা, সেইটা ওনারা দেখার চেষ্টা করেন। হয়তো জিজ্ঞেস করলো গ্রাম পঞ্চায়েতের প্রধান বা পৌরপিতার নাম কি, এটা শুধু দেখার জন্য তুমি জানো নাকি বিষয়গুলো, এই সম্পর্কে তোমার ধারণা আছে নাকি। বা হয়তো জিজ্ঞেস করলো, এমনি জিজ্ঞেস করলো যে সার্টিফিকেটটা আপনি রিনিউ করেছেন, কোথা থেকে দিয়েছে, কোন অফিস থেকে। তুমি হয়তো বললে বিডিও। আচ্ছা, তা আপনাদের ওখানে এখন বিডিও কে আছেন? এমনি হাওয়ায় ক্যাজুয়ালি ছুড়ে দেবে প্রশ্ন,
কে আছেন ভিডিও। এবার সেই হিসাবে তাহলে তোমাকে বিডিও ডিএমএসপি যেগুলো আছে সেই নামগুলো তৎকালীন জেনে নিতে হবে, যখন ইন্টারভিউ আসবে তার আগে জেনে নেবে। এই ক্ষেত্রে বহরমপুর ব্যাচেই গতকালকেই একটা ছেলে বলছিল যে স্যার যদি বিডিওর নাম, মানে এত ভিডিও আছে ওরা কি জানবে নাকি, আমি যে কোনো একটা নাম বলে দেবো, বলে দিতেই পারি যে কোনো একটা নাম। বলছি দেখো এইরকম ব্যাপারটা হচ্ছে, হয়তো দুটো সম্ভাবনা, একটা সম্ভাবনা হচ্ছে হয়তো ওনারা জানেন না কে ভিডিও আছেন, যে সম্ভাবনাটাই বেশি, হ্যাঁ জানেন না, কিন্তু এটা বুঝতে পারবেন তুমি মিথ্যে বলছো। কারণ তোমাকে যেই জিজ্ঞেস করবে ভিডিওর নাম কি, তোমাকে মুহূর্ত হলেও ভাবতে হবে একটা নাম, এবং সেই যে মুহূর্তটা তুমি ভাববে তখন কি হবে, চোখটা সরে যাবে তার অজান্তেই। তুমি একটা লক্ষ্য করে দেখবে, মানুষ মিথ্যে কথা বললে মানুষ চোখে চোখ রেখে বলতে পারে না, কারণ আমাদের ভেতরে যে আত্মা আছে বলা যাবে না, ভেতরে যে আত্মা আছে সে ওইটা পারে না বলতে। এবার এটা ট্রেনিং হয়, তুমি যদি স্পেশাল এজেন্ট হও তাহলে স্পেশাল এজেন্ট হলে ট্রেনিং দেওয়া হবে তুমি কিভাবে মিথ্যে কথা বলবে, ঠিক আছে। সেইগুলো আমি এখন ডিসকাস করব না, হ্যাঁ ডিসকাস করলে সেগুলো ইয়ে হয়ে যাবে। তবে এই লাই ডিটেক্টর যন্ত্র যেগুলো আছে, লাই ডিটেক্টরকে আরামসে ধোঁকা দেওয়া যায়, বুঝতে পেরেছো। কেউ যদি এই বিষয়গুলো সম্পর্কে একটু জানে, ফিজিওলজি জানে, সাইকোলজি বোঝে, সে আরামসে লাই ডিটেক্টরকে ধোঁকা দিয়ে দেবে। হ্যাঁ, তো সেইগুলো আমি এখন ডিসকাস করছি না, আমাদের বিচার্য বিষয়ও নয়, আর সবারই জেনে যাওয়া ঠিকও নয়। হ্যাঁ, তো এই আর একটা ব্যাপার হচ্ছে, এমনও তো হতে পারে, ওকে বললাম আর একটা সম্ভাবনা, এমনও হতে পারে ওরই কোনো বন্ধু বা বান্ধবী হয়তো ওখানকার ভিডিও বলেই আরো বেশি জিজ্ঞেস করেছে। এই সম্ভাবনাটা খুব কম, কিন্তু যদি হয় আর তুমি যদি অন্য নাম বলো তাহলে কিন্তু সেটা আরো বেশি ডিমেরিটস হবে, তাই না। তো যারা থাকবে তারা ভিডিওর নামটা জানে, আমি দেখেছি আমার হ্যাঁ ভাই যেমন জব করে ও ভিডিওর নাম জানে, কতগুলো ভিডিও ওখানে আসছে পর পর, টিচাররা অ্যাকচুয়ালি ভিডিওর নামটা জানে, ভিডিও এসআইদের নামটা। হ্যাঁ, এবার ইন্টারভিউ বোর্ডে যারা থাকবেন তারা কলকাতার পার্শ্ববর্তী এলাকার স্কুলের হওয়ার সম্ভাবনা, স্কুল কলেজের হওয়ার সম্ভাবনা, তারা হয়তো আমাদের এখানকার স্থানীয় ভিডিওর নাম নাও জানতে পারেন, কিন্তু তার বন্ধু বান্ধব হলে জানতে পারবে। কিন্তু আবার এই ক্ষেত্রে যদি দেখো, আমাদের মুখ্যমন্ত্রী যিনি আছেন ওনার কিন্তু ভয়ানক মেমোরি, তিনি যে কোনো জায়গায় গিয়ে সেই জায়গায় প্রশাসনে কে কে কর্তা ব্যক্তি সবারই নাম উনি জানেন। এবং হ্যাঁ সত্যি তাই, মানে তুমি যদি দেখো কোনোদিন যদি এই ডিএম অফিসে যে মিটিং ফিটিং হয় না, তিনি নাম ধরে ধরে তিনি জিজ্ঞেস করেন, মানে সবাই, এবার নাম ধরে জিজ্ঞেস করাটা খুব একটা ভালো, মানে উনি জানেন, যদি নাও জানেন তাহলেও উনি হয়তো সেটা নিয়ে একটু হোমওয়ার্ক করে নেন। সাইকোলজিক্যালি তুমি ব্যাপারটা হচ্ছে, দেখো তুমি কোথাও ঘুরতে গেছো, ধরো ঘুরতে গেছো তুমি, একটা গাড়ি ভাড়া করলে, গাড়ি ভাড়া করে হয়তো তুমি একদিন দুদিন সেই জায়গা সাইট সিইং করবে। এইবার সেই প্রথমেই যদি তুমি যে ড্রাইভারটা আছে, যে সহযোগী আছে, তার নাম জিজ্ঞেস করে নাও, দিয়ে তারপর তাকে নাম ধরে সম্বোধন করো, দেখবে একটা আলাদা ধরনের সম্পর্ক তৈরি হবে, ড্রাইভারটা আরও ভালো লাগবে। কিন্তু যদি বলো ও ড্রাইভার ভাই, ও দাদা, হ্যাঁ এরকমভাবে যদি বলো, তাহলে অতটা আত্মিক সম্পর্ক যেন থাকে না, একটু দূর দূর থাকে, প্রফেশনালিজম থাকে ওর মধ্যে, তাই না। তাহলে সেই জন্য এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। তো মোটামুটিভাবে আমরা প্যাটার্নটা বোঝার চেষ্টা করলাম, এই রিলেটেড প্রশ্ন হয়। এইবার এর ঊর্ধ্বে গিয়ে একটু প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে দেশ বা আন্তর্জাতিক ইস্যু নিয়ে। আন্তর্জাতিক ইস্যু নিয়ে হতে পারে, এই বর্তমানে যা কিছু চলছে সেগুলো সম্পর্কে এমনি একটা কয়েন করলেন কিছু কেউ, সেখান থেকে দু একটা প্রশ্ন হতে পারে। কাস্ট নিয়ে না অত হয় না, হ্যাঁ ওগুলো বলছি, মানে ওগুলো সোসাইটি রিলেটেড কিছু কোশ্চেন আমি বলে দিচ্ছি ওগুলো। আচ্ছা, দেশ আন্তর্জাতিক, আচ্ছা তার সঙ্গে সঙ্গে আর একটা হয় তোমার ডে অবজারভেশন। ডে অবজারভেশন, ডে অবজারভেশন মানে পালনীয় দিন যেগুলো থাকে। এবার যে মাসে তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, ইন্টারভিউ দিতে যাচ্ছ, সেই মাসের বিশেষ কোনো পালনীয় দিন যদি থাকে, তাহলে সেইগুলো নিয়ে প্রশ্ন হতে পারে। যে দিন পরীক্ষা দিতে যাচ্ছ সেই দিনের বাংলা তারিখ, ঠিক আছে, বাংলা তারিখ, এইটা নিয়ে প্রশ্ন হতে পারে। আচ্ছা,
তারপরে যেভাবে তুমি যাচ্ছ, কনভেনিয়েন্স, সেইখান থেকে প্রশ্ন হতে পারে। কোথায় বাড়ি? তুমি বলে মুর্শিদাবাদ। আচ্ছা, মুর্শিদাবাদ কত দূর এখান থেকে মুর্শিদাবাদ? তো তোমার একটা যেন মোটামুটি একটা ধারণা থাকে যে স্যার 200-220 কিছু একটা ধারণা। বলবে তাহলে কিসে এসছেন আপনি? এবার তুমি কিসে এসছো, তুমি সেটা বললে যে স্যার হয়তো ট্রেনে এসছি। আচ্ছা, ট্রেনে কি নাম ট্রেনের? তুমি হয়তো বললে ভাগীরথী এক্সপ্রেস। এই ক্ষেত্রে একটা মজার ব্যাপার আছে, ভাগীরথী, আসল ভাগীরথীর বানান কিন্তু, তাই তো, আর ভাগীরথী এক্সপ্রেসে দুটোই দীর্ঘ। এবার এখান থেকে ভাগীরথী কেন বলে, তাহলে কোনটা ভাগীরথী, কোনটা গঙ্গা, হুগলি কেন, এই যাবতীয় প্রশ্ন আবার তৈরি হবে। আচ্ছা, তারপরে যখনই তুমি বলছো ভাগীরথী এক্সপ্রেস, ভাগীরথী এক্সপ্রেস বলার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে ট্রেনের নাম্বারটা বলতে পারবেন? যদি নাম্বারটা বলতে পারো তাহলে তুমি জানো বাকিদের থেকে তুমি অনেক এগিয়ে গেলা, কারণ তখন বুঝতে পারবে না এ তাহলে অনেক অবজার্ভ করে। কারণ যখন ট্রেন অ্যানাউন্সমেন্ট যখন হয় তখন ট্রেনের নাম্বার এবং সেটা আপ না ডাউন, তারপরে ট্রেনের নাম বলে, এত এত ডাউন, এত ভাগীরথী এক্সপ্রেস, ঠিক আছে, ওইদিকে গেলে ডাউনে যাবা, এই এক্সপ্রেস এরকম আসছে, এত নম্বর প্ল্যাটফর্মে আসছে। এবার সবাই নামটাই শোনে, নাম্বারটা কেউ মনে রাখে না। ওটাই দেখবে যে তুমি যদি অত ডাউন অত আপ যদি বলে দিতে পারো, সেটা অনেক বড় অ্যাডভান্টেজ। বুঝতে পেরেছো? তাহলে এই খুঁটিনাটি বিষয় যেগুলো আজকের পর থেকে এইটাই মাথায় রাখবে, যা কিছু করছো সব কিছু খুঁটিনাটি অবজার্ভ করবে, বিষয়ের ওপরে চলবে না। শার্লক হোমস বা তোমরা এই তোমার আমাদের ইয়ে যে আছে ফেলুদা, ব্যোমকেশ, এদের যদি দেখো, ওরা খুঁটিয়ে অবজার্ভ করতো, তাই না? কোনো ব্যক্তিকে দেখে তার পেশা, নাম এগুলো বলে দিচ্ছে। এগুলো আমিও করতাম এক সময়। হ্যাঁ, যখন ধরো আমার ওয়াইফের সঙ্গে যাচ্ছি, আমি জিজ্ঞেস করছি, আমি তো অনেক দিন ধরে করে আসছি, ওয়াইফকে জিজ্ঞেস করছি এরকমভাবে, আচ্ছা বলো তো, ধরো ট্রেনে করে যাচ্ছি, সামনে আছে, কি প্রফেশন হতে পারে? হয়তো বলছে, আমি কি করে বললাম, দেখো অবজার্ভ করো, দেখো বলো কি হতে পারে। তো অনেকক্ষণ অবজার্ভ করার পর তখন ও বলছে কিছু একটা, মনে হয় টিচার হবে। আমি বলছি ভালোই বলেছো, কিন্তু যদি টিচার হয় কোন সাবজেক্টের হতে পারে? হ্যাঁ, এই ধরনের। তারপরে একবার বহরমপুরে তোমার প্রথম যখন পড়ানোর ক্ষেত্রে দুজন দেখা করতে এসেছিল, রাজা আর সেলিম, দুটো ছেলে। এবার ওরা যখন দেখা করতে আসছে, মানে কথা বলছে, আমি কথা বলার পর আমি ওকে জিজ্ঞেস করছি যে কত এজ গ্রুপ হতে পারে। এ বললো এইরকম এজ গ্রুপ হতে পারে। ছেলেটা যখন দেখা করতে এলো, আমি বললাম কিসে এসছো? বললো বাইকে এসছি। আমি তখন জিজ্ঞেস করছি, বলো তো একে দেখে মনে হচ্ছে পার্সোনালিটি কি বাইক নিয়ে আসতে পারে? মানে মানুষের পার্সোনালিটি অনুযায়ী তার বাইকও বা গাড়িও তো তার সঙ্গে যুক্ত, তাই না? তাহলে মানে আমাদের এখানে যারা আছে সবাই চট করে স্পোর্টস বাইক, কেটিএম এগুলো কিনবে না কি, তাই তো? পার্সোনালিটির সঙ্গে যুক্ত সেই অনুযায়ী। হ্যাঁ, ফ্যামিলি ম্যান যেমন কেউ যদি থাকে, তাহলে সে যেরকম বাইক কিনবে বা স্কুটার কিনবে, সেটা যেমন বোঝা যায়। তো এইটা কিভাবে? অবজারভেশন পাওয়ার থেকে। এবার যদি তুমি এইভাবে সব কিছু অবজার্ভ করতে থাকো, তাহলে তোমার সেই দৃষ্টিগুলো খুলে যাবে, যেগুলো এতদিন তুমি ঢেকে রেখেছিলে। সেইগুলো যখনই খুলে যাবে, তখন তুমি বাকিদের থেকে অনেক ধাপ এগিয়ে থাকবে। তো আসল প্রস্তুতি এগুলোই হয়। শুধুমাত্র ওই বই পড়ে মুখস্থ করে, ডেটা মুখস্থ করে ইন্টারভিউর প্রস্তুতি হবে না। বুঝতে পেরেছি ব্যাপারটা? তাহলে আজকের পর থেকে সব কিছু এরকমভাবে খুঁটিয়ে লক্ষ্য করবে। আর যে বিষয়গুলো আমরা এগুলো লিখলাম, এই বিষয়গুলো সম্পর্কে তথ্য যেখানে পাবে একটা জায়গায় তুলে রাখার চেষ্টা করবে। তার সঙ্গে সঙ্গে আমাদের পরবর্তীতে ক্লাস যেগুলো হবে, সেই ক্লাসে আমরা এগুলো আলোচনা করব, লিখে দেবো। ঠিক আছে? তাহলে এর পরের ক্লাসগুলো থেকে আমরা একটু লেখালেখি শুরু করে তারপরে আমরা ডেমোতে ঢুকবো। ঠিক আছে? একটা দুটো ধরে লেখালেখি করে নেব। হ্যাঁ, একদম হাতে কিছু না থাকলে ফাঁকা ফাঁকা লাগবে, প্রিপারেশন কেমন যেন নাই মনে হবে। বা যখন ডেমো হবে বা এরপরে মক ইন্টারভিউর ব্যবস্থা যখন হবে, তখন ওনারা জিজ্ঞেস করবে, যখন তোমার প্রস্তুত তো থাকতে হবে। হ্যাঁ, তো প্রথমেই ডেমো দেওয়ার আগে একটা, যেমন বলে না, আগে প্র্যাকটিক্যাল করার আগে একটু থিওরি করে নিলে প্র্যাকটিক্যাল, তো আমরা একটু লেখালেখি করে নিয়ে তারপরে পরের সপ্তাহ থেকে ডেমোতে ঢুকবো। ঠিক আছে?